নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বাংলায় শেষ দফার ভোটের হট সিট ডায়মন্ড হারবার। দমদম, যাদবপুর কিংবা কলকাতা উত্তর ও দক্ষিণের মতোই আম জনতার নজরে দক্ষিণ 24 পরগনার এই প্রান্তিক কেন্দ্র এবং সৌজন্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এর তুলনায় ভোটের পরিমাণ কত বাড়িয়ে আবারও ভিক্টরি সাইন দেখাবেন? ভোট যুদ্ধে এমনই চ্যালেঞ্জের মুখোমুখি দলের এই নির্ভরশীল নেতা। 2024-এর ভোটের ম্যারাথনে শনিবারই লাস্ট ল্যাপ। জাতীয় রাজনীতির প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর বারাণসীর দিকে তাকিয়ে যেমন লক্ষ্য ভারতবাসী, তেমনি বাংলার রাজনীতিতে নজর কাড়া কেন্দ্র ডায়মন্ড হারবার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এই কেন্দ্র আরও মাত্রা পেয়েছে এবারের ভোট যুদ্ধে। এমনকি বঙ্গের ভোট প্রচারে এসে নাম না করে অভিষেককে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর বক্তব্য থেকে পরিষ্কার, বিদ্রুপ করে হলেও বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যেতে পারেননি খোদ বিজেপির প্রধানমন্ত্রী। 2014 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রথম সাংসদ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর থেকে ক্রমেই ভোট বেড়েছে অভিষেকের। ডায়মন্ড হারবার মডেলের হাত ধরে একই সঙ্গে মজবুত হয়েছে সংগঠনও। দক্ষিণ 24 পরগনার প্রান্তিক এলাকার সমস্ত ক্লাবকে নিয়ে ডায়মন্ড হারবার কাপ চালু করা থেকে বার্ধক্য ভাতা বিলির সূচনা, বছর ভর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও জনপ্রিয় করেছে ডায়মন্ড হারবারের দুবারের সাংসদকে এবং সেই মূলধন নিয়েই তৃতীয়বার ভোটের মাঠে অভিষেক। নির্বাচনী তথ্য বলছে, প্রথমবার 2024-এর লোকসভা ভোটে অভিষেক পেয়েছিলেন 5,08,481টি ভোট, শতকরা হিসেবে 40.31। 71,298 ভোটে হারিয়েছিলেন সিপিএম এর আবুল হাসনাত খানকে। 16% কিছু কম ভোট পেয়ে বিজেপির অভিজিৎ দাসের ঠাঁই হয় 3 নম্বরে। 5 বছরের তফাতে 2019-এ এক লাফে অনেকটাই ভোট বেড়ে যায় অভিষেকের। ঝুলিতে আসে 7,91,127টি ভোট, শতকরা হিসেবেও বেড়ে দাঁড়ায় 56.15। 3,20,594 ভোটে উড়িয়ে দেন বিজেপির নীলাঞ্জন রায়কে। রক্ত খড়িয়ে সিপিএম নেমে আসে তৃতীয় স্থানে। লোকসভা নির্বাচনই কেবল নয়, 2021-এর বিধানসভা ভোটও এগিয়ে রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবার লোকসভার অধীন ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ ও ডায়মন্ড হারবারের মতো যে 7টি বিধানসভা রয়েছে তা সবকটি তৃণমূলের দখলে। ফলত 7 বিধায়কের চেনা মাঠে অভিষেক অনায়াসে 4-6 হাঁকাবেন বলেই মত রাজনীতির কারবারিদের। ভোটের দিন ঘোষণার পরে অনেক তর্জন গর্জন করেও ডায়মন্ড হারবারের লড়াই থেকে পিছিয়ে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রার্থী দেওয়া নিয়ে টানাপোড়েন চলে বিজেপির অন্দরেও। শেষমেশ 2014-র হিরো প্রার্থী স্থানীয় অভিজিৎ দাস ওরফে ববির ওপরেই আস্থা রাখে গেরুয়া শিবির। শেষ দফার নির্বাচনে কত ভোট পেয়ে দৌড় শেষ করবেন ববি, বলবে 4 জুন। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। নিজের জন্মবৃত্তান্ত জাহির করে নিজেই ডেকে এনেছেন বিতর্ক। তার জেরেই জৈবিক বিরোধীরাই তাড়া করে বেড়াচ্ছে দৈবিক মোদীকে। মাতৃগর্ভে জন্ম নয়, নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলেই দাবি করতেই বিদ্রুপের বাণ বিরোধী শিবিরের। ये जो आप डिसीजन लेते हो, ये बड़े बड़े निर्णय लेते हो, ये आप कैसे लेते हो? तो नरेंद्र मोदी जी का जवाब आता है, पहले सोचते हैं थोड़ी देर, ऐसे सोचते हैं, थोड़ा टाइम लगता है और फिर कहते हैं ये जो निर्णय होते हैं इनको मैं नहीं लेता, ये परमात्मा लेता है। मुझे परमात्मा ने ऊपर से भेजा है, मैं बायोलॉजिकल नहीं हूं, मैं परमात्मा का मैसेंजर हूं, उनका काम करने आया हूं। অষ্টাদশ লোকসভায় 400 আসন পাওয়ার হুঙ্কার ছেড়ে ভোট প্রচারে নেমেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর 10 বছরের দেশের আর্থিক প্রগতির ফিরিস্তি দিয়েছেন। 7 দফার ভোট যত অন্তিম পর্যায়ে পৌঁছেছে
ততই হিন্দুত্বের মোড়কে বিভাজনের রাজনীতির হরেক পসরা নিয়ে ময়দানে হাজির হয়েছেন। কিন্তু ভোট যতই এগোচ্ছে কিছুতেই আর ভরসা রাখতে পারছেন না। ধর্মের সঙ্গে রাজনীতির মিশেল সত্ত্বেও বিরোধী ইন্ডিয়ার শরিক নেতাদের ঐক্যে চির ধরানো দূর, বরং জয়ের ব্যাপারে অনেক বেশি প্রত্যয়ী হয়ে উঠেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা। তাঁর গেরুয়া রাজনীতি কি ব্যর্থ? অগত্যা আত্মপ্রচারের স্বমহিমা প্রতিষ্ঠায় ভগবানী ভরসা বিদায়ী প্রধানমন্ত্রীর। তাঁর দাবি তিনি অবিনাশী, তাঁর বিনাশ নেই, তিনি নিমিত্ত মাত্র, তাঁর যাবতীয় কর্মকাণ্ড নাকি পরমাত্মার নির্দেশে। पहले जब तक माँ जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। माँ के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूं तो मैं कन्विंस हो चुका हूं। गलत हो सकता हूं, लोग लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा है। যে ব্যক্তির সরাসরি পরমাত্মার সঙ্গে যোগাযোগ, তার সংবিধানের কি প্রয়োজন? মোদির এই বিতর্কিত সাক্ষাৎকারে জের টেনে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী, যার নাম মুখে আনেন না, যাকে शहंशाह বলা পছন্দ মোদির। चुनाव के बाद जब वही ईडी के लोग नरेंद्र मोदी से अदानी जी के बारे में पूछेंगे तो नरेंद्र मोदी कहेंगे मैं नहीं जानता, परमात्मा ने कहा था। বিশ্বের ইতিহাসে অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনির মতো ফ্যাসিস্ট রাষ্ট্রনেতা নিজেদের ঐশ্বরিক ইচ্ছার প্রতিনিধি বলে দাবি করতেন। শেষ তক ভগবান তাঁদের বাঁচাতে পারেনি। মোদির বাণী কি তারই পূর্বাভাস? এই প্রশ্নের জবাব পেতে ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে আমাদের। এখন সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। ভোটের লড়াইয়ে এও এক স্নায়ুযুদ্ধ। তৃতীয় দফার পর থেকেই আসন তরজা চলছে শাসক বিরোধী শিবিরে। সেই ট্র্যাডিশন বহাল সপ্তম দফার আগেও। ভোটের মাঠে একে অপরকে হারিয়ে সরকার গড়ার দাবিতে শেষের প্রহর গুনছে 2024-এর লোকসভা ভোট। গোড়া থেকেই পরিবারতন্ত্র বিতর্কে বিজেপির নিশানায় কংগ্রেস। কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকে প্রতি জনসভায় নিয়ম করে পরিবারবাদ নিয়ে কংগ্রেসকে বেঁধেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। চলতি নির্বাচনে বিহারের প্রচার সভা থেকে সেই বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী জোট ইন্ডিয়ার সমালোচনায় গান্ধী পরিবারের পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, মহারাষ্ট্রের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও বাংলার তৃণমূল কংগ্রেসের মতো 8টি দলের পরিবারতন্ত্র নিয়ে তির্যক মন্তব্য শোনা গিয়েছে মোদির মুখে। ये 5 पीएम दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, सपा वाले परिवार का बेटा, नेशनल कॉन्फ्रेंस परिवार का बेटा, एनसीपी वाले परिवार की बेटी, टीएमसी वाले परिवार का भतीजा मिलकर प्रधानमंत्री की कुर्सी पर म्यूजिकल चेयर खेलना चाहते हैं। বিহারের ভোট ভাষণে নরেন্দ্র মোদীর কথায় বিজেপির হার শিকারেরই সুর পাচ্ছেন লোকসভায় সর্ববৃহৎ দলের নেতা অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীর কথা গেরুয়া হারেরই নামান্তর বলে মত অধীরের। 5 জন হোক 5 কোটি মোদি তো কিছু যায় আসে না, তারপরে মোদিরা স্বীকার করে নিচ্ছে ও হারছে। এই যে কথাটা বলছে যে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে 5 জন প্রধানমন্ত্রী দাবিদার হবে, এই কথাটা বলার মধ্যে দিয়ে মোদি পরোক্ষে তার পরাজয় স্বীকার করে নিল, এটা কিন্তু স্পষ্ট। নির্বাচনী স্নায়ুযুদ্ধে হেরোর তকমা সাঁটিয়ে দেওয়ার তুমুল প্রয়াস সম্ভবত এবারের লোকসভা নির্বাচনের নয়াভঙ্গি। সেই লড়াইয়ে প্রত্যেক দলই নিজের মতো করে বিপক্ষকে হারিয়ে নিজের মাথায় জয়ের মুকুট পরার দাবি জানাচ্ছে। সেই কৌশলেই অর্ধেক আসনে ভোট হওয়ার পর থেকে শাসক বিরোধী দুপক্ষই কেন্দ্রের ক্ষমতা দখলের স্বপ্ন ফেরি করছে আম জনতার সামনে। বিরোধী মঞ্চ ইন্ডিয়া গড়ার অন্যতম কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে সেই কৌশলেরই শরিক। চতুর্থ দফার শেষে ভোটের চূড়ান্ত ফলের ইঙ্গিত তাঁরও মুখে। দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে।
আমরা এখান থেকে হেল্প করব। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো উল্টো দিকে পঞ্চম দফার পরে কাঁথির ভোট প্রচারে সেই ক্ষমতা দখলেরই আগাম ঘোষণা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বিরোধীদের দাবি নস্যাৎ করে বিজেপির পক্ষেই সওয়াল অমিত শাহের। 5 चरण का परिणाम जान लो, मोदी जी 310 सीट पार कर गए हैं। और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है साफ। কেবল বাংলায় নয়, ভোটের ফল প্রকাশের পর দিল্লির কুর্সি বদলের ভবিষ্যৎবাণীতে কম বেশি আসন তরজায় জড়িয়েছেন বিরোধী নেতারা। সেই তালিকায় যেমন রয়েছে কংগ্রেস, তেমনি সপা কিংবা আরজেডি। कहती थी कि हम 400 पार हैं, अब गृह मंत्री कह रहे हैं कि 310 सीट आ रही है। वास्तविकता ये है कि दक्षिण भारत में भाजपा साफ है, उत्तर भारत में हाफ है। इनकी 150 सीट भी नहीं आएंगी। और ये 7वें चरण के मतदान में आप देखिएगा कि भाजपा को शिकस्त देने के लिए लोग बिल्कुल तैयार बैठे हैं। और जो लोग हैं सत्ता में वो जान गए हैं कि 4 जून के बाद उनकी सरकार बनने वाली नहीं है। वो ये स्वीकार कर चुके हैं कि 4 जून के बाद उनकी सरकार नहीं बनने जा रही है। इसीलिए उनकी भाषा बदल गई है, उनका व्यवहार बदल गया है। लखनऊ वाले तो लखनऊ वाले, दिल्ली वालों का भी भाषा बदल गई है। টানা নির্বাচনে এক দফার ভোট কিছুটা হলেও পরের দফায় প্রভাব ফেলে বলে মত প্রাজ্ঞ রাজনীতিবিদদের। আমজনতার উপরে সেই প্রভাব কার্যকর করতেই দল মত নির্বিশেষে সকলেই একই কৌশল নিয়েছে। ভোটের মাঠে ক্ষমতা দখলের আগাম গর্জন কতটা রান তুলবে বলবে ইভিএম 4 জুন। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।